ভোরের পাখির গানে কোনো ভ্রান্তি থাকে না, তাই পাখিদের কুহুতানের রেশ ধরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24-এর নিয়মিত আয়োজন আজ সকালের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি তানজির মেহেদি। সুপ্রিয় দর্শক, প্রজন্ম থেকে প্রজন্মে চিন্তা, চেতনা, প্রেরণার উৎস হয়ে আছে ইতিহাস। বহু ঘটনা রয়েছে ফেলে আসা সময়ের পথে, যা দিয়েছিল প্রশান্তি, আবার রচনা করেছিল অনাকাঙ্ক্ষিত দুঃস্বপ্নের নীলকাব্য। তার সবই ইতিহাসের এই দিনে। আজ শুক্রবার 24 আশ্বিন 1427 বঙ্গাব্দ, 9 অক্টোবর 2020 খ্রিস্টাব্দ, 21 সফর 1442 হিজরি। 1874 সালের আশ্বিন 1427 বঙ্গাব্দ, 9 অক্টোবর 2020 খ্রিস্টাব্দ, 21 সফর 1442 হিজরি। 1874 সালের এই দিনে বিশ্ব ডাক ব্যবস্থা চালু হয়। 1899 সালের এই দিনে লন্ডনে প্রথম পেট্রোল চালিত মোটরযান চলাচল শুরু হয়। 1911 সালের এই দিনে চীনে রাজতান্ত্রিক শাসনের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়। 1911 সালের এই দিনে দক্ষিণ পশ্চিম আফ্রিকায় হটেনটট বিদ্রোহ শুরু হয়। 1940 সালের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জার্মানি লন্ডন শহরের ওপর বোমা নিক্ষেপ করে। 1962 সালের এই দিনে আফ্রিকার দেশ উগান্ডা ব্রিটিশ উপনিবেশবাদী শাসন থেকে স্বাধীনতা লাভ করে। 1976 সালের এই দিনে মুম্বাই ও লন্ডন শহরের মধ্যে সরাসরি আন্তর্জাতিক টেলিফোন যোগাযোগ স্থাপিত হয়। 1996 সালের এই দিনে সাবেক প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমদ বাংলাদেশের রাষ্ট্রপতি হন। 2006 সালের এই দিনে উত্তর কোরিয়া প্রথম পরমাণু অস্ত্রের পরীক্ষা চালায় বলে অভিযোগ রয়েছে। 1933 সালের এই দিনে জন্মগ্রহণ করেন নোবেলজয়ী ইংরেজ পদার্থবিজ্ঞানী পিটার ম্যানসফিল্ড। 1939 সালের এই দিনে জন্মগ্রহণ করেন অস্ট্রেলীয় সাংবাদিক ও প্রামাণ্যচিত্র নির্মাতা জন পিলজার। 1940 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ইংরেজ গায়ক দ্য বিটলস ব্যান্ডের প্রতিষ্ঠাতা জন লেনন। 1945 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় স্থরোদ্বাদক ও শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ আমজাদ আলী খান। 1966 সালের এই দিনে জন্মগ্রহণ করেন যুক্তরাজ্যের রাজনীতিবিদ ও সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। 1934 সালের এই দিনে মারা যান ফ্রান্সের রাজনীতিবিদ ও 59তম প্রধানমন্ত্রী লুই বার্থো। 1967 সালের এই দিনে মারা যান বিংশ শতকের সমাজতান্ত্রিক বিপ্লবীদের আইকন চে গুয়েভারা। 1981 সালের এই দিনে মারা যান বিজ্ঞানী ও সাহিত্যিক কাজী মোতাহার হোসেন। 1987 সালের এই দিনে মারা যান বাংলাদেশি রাজনীতিবিদ মোহাম্মদ ফরহাদ। 2004 সালের এই দিনে মারা যান আলজেরিয়ার বংশোদ্ভূত ফরাসি দার্শনিক ও শিক্ষাবিদ জাক দারিদা। অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন ও সক্রিয়তা না থাকলে সুষম হয় না দেহের যে গঠন, সে গঠনটি। আর তার জন্য দরকার শরীরচর্চা। আর ইয়োগাটা শুধু দেহকে নয়, সতেজ রাখে মনকেও। তাই আপনাদের জন্য আমাদের এই আয়োজন। আসসালামু আলাইকুম প্রিয় শরীফ, আপনার প্রশান্তি বর্ষিত হোক। আজকের ইয়োগা পর্বে আমি আহমেদ শরীফ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার সঙ্গে আছেন রুলি, আছেন ইঞ্জিনিয়ার মুবাশশির। চলুন তাহলে শুরু করা যাক আজকের ইয়োগা। আজকের ইয়োগাতে আমরা একটি আসন এবং একটা মুদ্রা নিয়ে আলোচনা করব, এবং সেই সঙ্গে থাকবে স্বাভাবিকভাবে প্রাকৃতিকভাবে ভালো থাকার একটা টিপস, যেটা অনুসরণ করলে আমরা সুস্থ থাকবো, প্রাণবন্ত থাকবো, সেই সঙ্গে আমাদের শারীরিক মানসিকভাবে আমরা চাঙ্গা থাকবো। তো আজকের যে আসন, সেই আসনটা হচ্ছে খুব মজার আসন। এটা আমরা সব সময় খেয়ে থাকি একটা প্রাণী, মাছ। সেই মাছের সঙ্গে সাদৃশ্য আছে এই ধরনের একটা আসন আমরা করব, এবং এটাকে বলা হয় মৎস্য আসন। মৎস্য থেকে মৎস্যাসন। এই আসনের নামকরণের ইতিহাস হচ্ছে এরকম: আমাদের সাধক, বুজুর্গ, মুনি, ঋষি যারা সাধনা জগতে সাধনা করেন, তারা বিশেষ দমের প্রক্রিয়া, যেটাকে কুম্ভক বলা হয়, কুম্ভক প্রক্রিয়ায় এই মৎস্যাসন করে জলের উপরে, পানির উপরে ভাসতে পারতেন।
অনেকক্ষণ থাকতে পারতেন। এই জন্য এটাকে বলা হয় মৎস্যাসন। তবে আমরা জলে ভাসার জন্য এই আসন করছি না, আমাদের দরকারও নাই। আমরা আধুনিক মানুষ, আমরা সংসার করতে চাই, দৈনন্দিন কাজকর্ম যা আছে সেগুলোকে করতে চাই, একটু শান্তিতে থাকতে চাই। দ্যাটস ইনাফ আমাদের জন্য। তো এই শান্তিতে থাকার জন্য, শরীরটাকে সুস্থ রাখার জন্য, ভালো থাকার জন্য আমরা মৎস্যাসন অনুশীলন করব। এই কুম্ভক প্রক্রিয়া নাই, যে জটিল প্রক্রিয়া সেগুলোতে না, জাস্ট শরীরটাকে সুস্থ রাখার জন্য, গ্ল্যান্ডগুলোকে ভালো রাখার জন্য আমরা মৎস্যাসন অনুশীলন করব। তো আজকের আসন মৎস্যাসন, দ্য ফিশ পোশ্চার, ফিশ পোজ। তো এই মৎস্যাসন কিভাবে করতে হয় প্রসেসটা একটু বলে নেই, তারপরে আমাদের সহযোগী ইনস্ট্রাক্টর যারা আছেন তারা আপনাদেরকে দেখাবেন, বিষয়টা সহজ করে দেবেন। প্রসেসটা খুব সহজ। আমরা পদ্মাসনে প্রথমে বসবো, তারপর পদ্মাসন থেকে ধীরে ধীরে কোণের উপর ভর করে আমরা শুয়ে পড়ব। শুয়ে পড়ে তারপর আস্তে আস্তে বিশেষ প্রক্রিয়ায় আমাদের মাথাটাকে আমরা বেন্ড করব। বেন্ড করে আমাদের বুকটাকে প্রসারিত করব, উপরের দিকে তুলব। তারপরে আমাদের হাত দিয়ে আমাদের পায়ের যে বুড়ো আঙ্গুল আছে, বুড়ো আঙ্গুলগুলোকে আমরা ধরবো। যখন দেখবো বিষয়টা সহজ লাগবে। এখন প্রসেসটা আপাতত আগাম জানিয়ে রাখলাম যাতে করতে সুবিধা হয়। এই হচ্ছে আমাদের মৎস্যাসন। এই অবস্থায় আমরা কিছুক্ষণ থাকবো, তারপর ধীরে ধীরে আমরা পাটাকে ছাড়িয়ে নিয়ে যাব এবং প্রসেসটাকে আবার ফলো করব। এই হচ্ছে আমাদের মৎস্যাসন, ফিশ পোশ্চার। চলুন তাহলে শুরু করা যাক। আমরা এবার একটু প্রস্তুতি গ্রহণ করি। আমাদের পদ্মাসন করার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। প্রথমে প্রিয় দর্শক, পদ্মাসন করার জন্য আমরা প্রথমে দণ্ডাসনে বসবো, অর্থাৎ দু পা সামনে ছড়িয়ে মেরুদণ্ড স্ট্রেট করে দু হাত দেহের দুপাশে থাকবে। এই পজিশন থেকে আমরা পদ্মাসন করব। এবার আমরা আমাদের ডান পাটাকে আমরা ভাঁজ করে নেব। ভাঁজ করে যে উরুর উপর দিয়ে নিয়ে চমৎকারভাবে আমরা রেখে দেবো। আমাদের গোড়ালিটাকে পেটের দিকে রাখার চেষ্টা করব। এরপর অন্য পাটাকে আমরা তুলে ফেলি, বাম পা। রিল্যাক্সভাবে আপনি তুলবেন, মেরুদণ্ড স্ট্রেট থাকছে, মেরুদণ্ড স্ট্রেট। হ্যাঁ, এবার এই পজিশন থেকে আমরা ধীরে ধীরে শুয়ে পড়ব। কোণের উপর ভর করে ধীরে ধীরে আমরা শুয়ে পড়ব। এবার তাহলে আমরা একটু শুয়ে পড়ি। হ্যাঁ, আস্তে আস্তে। এবার যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে আমাদের দুই হাতটাকে আমরা মাথার পাশে নিয়ে আসব। কেন? যাতে আমরা আমাদের বুকটাকে প্রসারিত করতে পারি, মাথাটাকে বেন্ড করতে পারি। এই জন্য আমাদের হাত দুটোকে আমরা মাথার পাশে নিয়ে আসি। হ্যাঁ, প্রিয় দর্শক, আপনি খেয়াল করে দেখবেন এই আসন করার সময় যাতে মাথাটা আপনি বেন্ড করতে পারেন, সেই সঙ্গে বুকটাকে প্রসারিত করতে পারেন। এই কারণে হাতটাকে এই পজিশনে নিয়ে আসে। হাতের আঙ্গুলগুলো কিন্তু ভেতরের দিকে থাকবে, আমরা দেখছি ভেতরের দিকে থাকছে আঙ্গুলগুলো। এটা সহজ করার জন্য, আসনটাকে সহজ করার জন্য নানানভাবে আপনি মাথাটাকে তুলতে পারেন। এটা একটা প্রসেস। তো এবার আমরা ধীরে ধীরে মাথাটাকে বেন্ড করার চেষ্টা করি যতটুকু পারি। আমাদের মাথার তালুটাকে আমরা ভূমিতে লাগানোর চেষ্টা করলাম। এবার ডান হাত দিয়ে আঙ্গুল ধরি, বাম হাত দিয়ে আঙ্গুল ধরি। হ্যাঁ, ধরার চেষ্টা করি। চমৎকার, একদম মাছের ন্যায়। এই অবস্থায় আমরা 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড মিনিমাম অবস্থান করব। এরপর আমরা হাত দুটোকে আবার মাথার পাশে নিয়ে আসবো। হ্যাঁ, মাথার পাশে নিয়ে আসি হাত দুটোকে, অর্থাৎ মাথাটাকে ছাড়িয়ে নেওয়ার জন্য, অর্থাৎ এই পজিশন থেকে। এবার আস্তে আস্তে মাথাটাকে ছাড়িয়ে নেই। হ্যাঁ, হাত দুটো দেহের দুপাশে চলে গেল। এবার ডান পা আমরা ছাড়িয়ে নিলাম, বাম পা ছাড়িয়ে নিই, পাটাকে সোজা করে দিই। হ্যাঁ, এক পা ছেড়ে দেন, হ্যাঁ আরেক পা ছেড়ে দেন। রিল্যাক্স। এই হলো একবার। এবার আস্তে আস্তে উঠে বসি। আগে যে পজিশনে ছিলাম সেই পজিশনে চলে আসি। আস্তে আস্তে উঠে বসি। শোয়া থেকে ওঠার নির্ধারিত নিয়ম অনুসারে আমরা উঠে পড়ব। এই হলো আমাদের মৎস্যাসন একবার। আমরা এটাকে আরেকবার দেখব যাতে আপনারা ভালো করে আয়ত্ত করতে পারেন। আবারও আমরা প্রস্তুতি গ্রহণ করি। হ্যাঁ, এবার দণ্ডাসনে বসেন। দণ্ডাসন আরেকবার একটু দেখছি প্রিয় দর্শক। হ্যাঁ, দণ্ডাসনে বসলাম, এটাকে বলা হয়, অর্থাৎ দু পা সামনে ছড়িয়ে দিলাম, দুই হাত দেহের দুপাশে। দিস ইজ দণ্ডাসন। এই এবার আমরা ডান পাটাকে ভাঁজ করে নেব, বাম পাটাকে ভাঁজ করে নেব, অর্থাৎ পদ্মাসন করব। হ্যাঁ, বাম পা তুলে ফিরে ক্রস লেগড পদ্মাসন, দুই পা এরকম ক্রস করে। এবার কোণের উপর ধীরে ধীরে ভর করে আমরা শুয়ে পড়ব। হ্যাঁ, এবার ধীরে ধীরে শুয়ে পড়ি।
এই গেল একটা স্টেজ। এবার হাত দুটিকে আমরা মাথার পাশে নিয়ে আসি, হাতের আঙ্গুলগুলো থাকছে এইদিকে ভেতরের দিকে। এবার আস্তে আস্তে মাথাটাকে বেন্ড করি, মাথার তালুটাকে আমরা ভূমিতে লাগানোর চেষ্টা করি যতটুকু পারি। এবার ডান হাত দিয়ে আঙ্গুল ধরি, বাম হাত দিয়ে আঙ্গুল ধরি পায়ের। এই যে এই জায়গাটা কিন্তু প্রসারিত হচ্ছে। হ্যাঁ, এই অবস্থায় 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড থাকছি। এবার হাত দুটিকে আবার সামনে নিয়ে আসি, মাথাটাকে ছাড়িয়ে নিয়ে আসার জন্য। আস্তে আস্তে আমরা মাথাটাকে ছাড়িয়ে নেই। এবার হাত দেহের দুপাশে যাচ্ছে, ধীরে ধীরে পাটাকেও আমরা ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, পাটাকে ছেড়ে দেন। হ্যাঁ, ডান পা বাম পা, হ্যাঁ ছেড়ে দেন, রিল্যাক্স। আপনি চাইলে এই অবস্থা থেকে উঠে এসেও আপনি মৎস্যাসন থেকে আপনি ডিরেক্ট উঠে পড়লেন, উঠে তারপরে আপনি পাটাকেও ছাড়িয়ে নিতে পারেন। ইটস আপ টু ইউ, নানানভাবে করা যায়। তো যেটা আপনার কাছে সহজ মনে হয় সেইভাবে করে নেবেন। এবার আস্তে আস্তে উঠে বসুন এবং সামনের দিকে মুখ করে বজ্রাসনে বসুন। প্রিয় দর্শক, আমরা দেখলাম মৎস্যাসন। এই মৎস্যাসনটা হচ্ছে এমন একটা আসন যে আসন হাঁপানির জন্য চমৎকার কাজ করে। যারা হাঁপানি থেকে নিরাময় লাভ করতে চান এই আসনটাকে অনুশীলন করবেন। কেন? কারণ এটা আমাদের ফুসফুসটাকে এক্সপান্ড করে, বেশি পরিমাণ আমাদের যে অ্যালভিউলাই আছে অ্যালভিউগুলোকে শক্তিশালী করে, প্রচুর পরিমাণ বায়ু ধারণ করতে পারে, ফুসফুস শক্তিশালী হয়, দম নেওয়াটা সহজ হয়। তো এটাকে আমরা অনুশীলনে অব্যাহত রাখবো। মৎস্যাসন হাঁপানি থেকে মুক্ত থাকার জন্য আর কি লাভ হয় এই আসন যখন আপনি চর্চা করছেন? মৎস্যাসন, ফিশ পশ্চার, থাইরয়েড গ্ল্যান্ড, গলার যে থাইরয়েড গ্ল্যান্ড, তারপর এটার সঙ্গে সংশ্লিষ্ট প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, টনসিল গ্ল্যান্ড। টনসিল গ্ল্যান্ডটাকে, টনসিল ইটস এ গ্ল্যান্ড, এটাকে কখনোই অসুস্থ রাখতে দেবেন না, অর্থাৎ টনসিলের যত্নায়ন করতে হবে, কিন্তু আমরা অধিকাংশ ক্ষেত্রে সেটা করি না। টনসিল গ্ল্যান্ড, টনসিলটা হচ্ছে আমাদের শরীরের রোগ প্রতিরোধ যে ব্যবস্থা সেটাকে শক্তিশালী রাখতে সহযোগিতা করে। তো এটা সুস্থ মানে হচ্ছে আপনি অনেক দিক থেকে সুস্থ থাকবেন। তো থাইরয়েড গ্ল্যান্ড, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, টনসিল গ্ল্যান্ড, পিটিউটারি গ্ল্যান্ড, আমাদের যে মস্তিষ্কের যে পিটিউটারি গ্ল্যান্ড, ইটস কল্ড দ্য মাস্টার গ্ল্যান্ড, সব গ্ল্যান্ডগুলোকে, সব গ্রন্থিগুলোকে কন্ট্রোল করে। তো এই গ্ল্যান্ডগুলো ভালো থাকে যখন আপনি মৎস্যাসন অনুশীলন করেন। সুতরাং আমাদের যে শরীরের এন্ডোক্রাইন সিস্টেম, এই এন্ডোক্রাইন সিস্টেমটাকে ভালো রাখার চমৎকার একটা উপায় হচ্ছে মৎস্যাসন। এটাকে আমরা অনুশীলন করব। তারপরে যাদের হাঁপানির কথা তো আমরা আগেই বললাম, হাঁপানি, সর্দি, কাশি, ব্রনকাইটিস, এই ধরনের প্রবলেম যাদের আছে তারা এটাকে অনুশীলনে রাখতে পারেন, উপকার পাবেন। মৎস্যাসনে দেখবেন যখন আপনি এটা করছেন তখন কি হয়, যে আপনার পায়ের এক্সারসাইজ হচ্ছে, মানে রিবের এক্সারসাইজ হচ্ছে, ফুসফুসের এক্সারসাইজ, সর্বাঙ্গেরই মোটামুটি এক্সারসাইজ, হাতে টান লাগছে, পায়ে টান লাগছে, সব জায়গায় কিন্তু এক্সারসাইজ হচ্ছে। সুতরাং এটাকে আমরা অনুশীলনে রাখতে পারি সর্দি, কাশি, ব্রনকাইটিস থেকে নিরাময় লাভ করার জন্য। সেই সঙ্গে আপনি দেখবেন যে যাদের ঘাড়ে অনেক সময় পেইন হয় তাদের জন্য কিন্তু উপকারী, কিন্তু এটাকে করতে হবে সাবধানে। যদি ঘাড়ে কোনো সমস্যা থাকে তাহলে এটাকে সাবধানে করতে হবে, কোনো এক্সপার্টের সহযোগিতায় করবেন অথবা বিরত থাকবেন, কারণ সঠিকভাবে না করলে আপনি ঘাড়ে আঘাতও পেতে পারেন। এটাকে একটু মনে রাখবেন। ঘাড় ব্যথার জন্য ভালো, কিন্তু এক্সপার্টের সহযোগিতা এটাকে করবেন, কারণ তিনি বুঝবেন যে আপনার কতটুকু ব্যান্ড হলে সুবিধা হবে, কতটুকু ব্যান্ড না হলে আপনার হবে না। এই জিনিসগুলো তিনি ভালো করে জানবেন, তার সহযোগিতা করবেন। তারপরে ঘাড়, কাঁধ, মেরুদণ্ডের দুই পাশের যে পেশি, স্নায়ু, এগুলোকে কিন্তু সুস্থ রাখে। যাদের বুকের গঠন সুদৃশ্য নয়, সুঠাম নয়, সুন্দর নয়, তাদের বুকের গঠনটাকে সুঠাম করে, সুন্দর করে, সর্বোপরি দেহটাকে ভালো রাখে। এই জন্য আমরা এই আসনের অনুশীলন করব, দ্য ফিশ পশ্চার, মৎস্যাসন। এবং আসন করা অবস্থায় এই যে আমরা আসনের সর্বশেষ যে স্টেজ, সেই স্টেজে গিয়েই আমাদেরকে ভিজুয়ালাইজ করতে হবে যেই উপকারগুলো আমরা বললাম, অর্থাৎ মনোছবি দেখতে হবে। এই মনোছবি যত দেখবেন তত আপনার উপকারটা বেশি হবে। এই আমাদের মৎস্যাসন গেল। এবার আমরা ধীরে ধীরে মুদ্রার দিকে অগ্রসর হব। আজকে আমরা যোগাতে আমরা আগেই বলেছি আসন, প্রাণায়াম, মুদ্রা, ক্রিয়া, নানান ধরনের বিষয় বস্তু রয়েছে। তার মধ্যে মুদ্রা হচ্ছে একটা বিষয়। মুদ্রা এটা আমাদের এন্ডোক্রাইন সিস্টেমের উপর প্রভাব বিস্তার করে এবং সেই সঙ্গে নানান ধরনের শরীরের, মনের উপকার সাধন করে। এই মুদ্রা আমরা এখন অনুশীলন করব। আজকে একটা মুদ্রা, এবং সেই মুদ্রার নাম হচ্ছে মহামুদ্রা। মহামুদ্রা, যে মুদ্রা অনুশীলন করলে আমাদের শরীরের গ্ল্যান্ডের উপকার হবে, সেই সঙ্গে শরীরটা আমরা সুস্থ রাখতে পারবো। তার আগে একটা সাবধান বাণী হচ্ছে,
মুদ্রা, ক্রিয়া, এই ধরনের বিষয়গুলো অনুশীলন করার জন্য অবশ্যই দক্ষ প্রশিক্ষকের সহযোগিতা নেবেন। কারণ এখানে অনেক বিষয়াদি আছে যেটা শুধুমাত্র বলে হবে না, এটা হাতে কলমে দেখাতে হবে। সেটার মাত্রা যিনি করছেন তার কোনো অসুখ বিসুখ আছে কিনা সেটা নিশ্চিত হতে হবে। সব কিছু মিলিয়ে একজন প্রশিক্ষক অথবা একজন ডাক্তারের সহযোগিতায় যদি আপনি করতে পারেন, বিশেষ করে আপনার অসুখ বিসুখের বিষয়ে আলাপ করে তারপরে যোগা প্রশিক্ষকের সহযোগিতায় করেন, তখন মুদ্রাগুলো আপনার জন্য সহজ। আর যদি মনে করেন যে না, এত কিছু করা যাবে না, তাহলে মুদ্রা অভ্যাস সহজ যেগুলো আছে সেগুলো করবেন, কিন্তু জটিলগুলোতে আমরা যেন না যাই। কারণ যেটা করব সেটার জন্য উপকার আমি পেতে পারি, সেটা থেকে যেন উল্টাপাল্টা করে আমার উপকারের পরিবর্তে যেন আমরা অপকারটা নিয়ে আসি, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে আমরা এখন যে মুদ্রাটা দেখছি সেই মুদ্রার নাম হচ্ছে মহামুদ্রা। এবার আমরা মহামুদ্রা দেখব, এবং এই মুদ্রাটা 12 বছরের নিচে যারা আছেন তারা এটাকে অনুশীলন করবেন না, তাদের জন্য নিষেধ। 12 বছরের নিচে যারা আছেন তারা এটাকে অনুশীলন করবেন না, এর উপরে যারা আছেন তারা করতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের মুদ্রা, মহামুদ্রা। আমরা কি করব, পজিশন নিয়ে বসে পড়ি। হ্যাঁ, আমরা প্রথমে দণ্ডাসনে বসবো। হ্যাঁ, একটু দণ্ডাসনে বসি। মহামুদ্রা করার জন্য প্রথমে আমরা দণ্ডাসনে বসলাম। দণ্ডাসন মানেই হচ্ছে মেরুদণ্ড সোজা করে 2 হাত দেহের দুপাশে রেখে 2 পা সামনে ছড়িয়ে দিয়ে বসা, এই হচ্ছে দণ্ডাসন। এবার 2 হাত দিয়ে আমরা আমাদের পায়ের আঙ্গুল ধরবো। হ্যাঁ, একটু সামনের দিকে ঝুঁকে। এটা গেল একটা স্টেজ। হ্যাঁ, এবার একটু স্বাভাবিক অবস্থায় থাকেন, আমরা একটু ব্যাখ্যা করে নিই প্রিয় দর্শক। ব্যাখ্যা করলে আপনাদের জন্য সহজ হবে। হ্যাঁ, একটু স্বাভাবিক অবস্থায় দেহের দুপাশে 2 হাত নিয়ে রাখেন। হ্যাঁ, একটু ব্যাখ্যা করে নিই প্রিয় দর্শক, আপনাদের জন্য সুবিধা হবে। তারপরে আমরা অনুশীলনটি করছি। মহামুদ্রাটা করার আগে 2-1টা বিষয় ক্লিয়ার করতে হবে। এক হচ্ছে, এর আগে আমরা একটা পর্বে অশ্বিনী মুদ্রা নামে একটা মুদ্রা দেখিয়েছিলাম, এই মুদ্রাটার সহযোগিতা লাগবে। তারপরে জালান্দার বন্ধ নামে আরেকটা বিষয় আমরা অনুশীলন করেছিলাম, চিবুকটাকে কণ্ঠকূপে নিবদ্ধ করে, এটাকে মাথায় রাখতে হবে। আরেকটা হচ্ছে পেটটাকে ভেতরের দিকে নিয়ে যাওয়া। এই 3টা বিষয় আমাদেরকে খেয়াল করতে হবে এই মুদ্রাটা অনুশীলন করার জন্য। তো প্রথমে আমরা যেটা করব, আমরা 2 হাত সামনে ছড়িয়ে আঙ্গুল থেকে পায়ের আঙ্গুল ধরার চেষ্টা করব। তারপরে আমাদের যে চিবুক আছে, এই চিবুকটা আমাদের কণ্ঠকূপে আমরা নিবদ্ধ করে রাখব। এটাই হচ্ছে জালান্দার বন্ধ। আমরা চিবুকটাকে এখানে রাখলাম। তারপরে আমরা যে কাজটা করব, এই অশ্বিনী মুদ্রা। অশ্বিনী মুদ্রা মানে হচ্ছে আপনার যে মলদ্বার আছে, এই মলদ্বারটাকে টাইট করা, রিল্যাক্স করা। টাইট, রিল্যাক্স, সংকুচন, প্রসারণ, এটাই হচ্ছে অশ্বিনী মুদ্রা। মলদ্বারটাকে আপনি টাইট করে রাখবেন, ছেড়ে দেবেন, টাইট করা, ছেড়ে দেয়, এটা হচ্ছে অশ্বিনী মুদ্রা। এরপরে আপনি কি করবেন, এই অশ্বিনী মুদ্রা যখন আমরা করব, যখন এই মুদ্রাটা আমরা অনুশীলন করছি মহামুদ্রা, অশ্বিনী মুদ্রা করব, অর্থাৎ মলদ্বারটাকে টাইট করব, সেই সঙ্গে পেটটাকে ভেতরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। মলদ্বারটাকে টাইট করছি, সেই সঙ্গে পেটটাকে ভেতরের দিকে, আমরা ছোটবেলায় অনেক সময় দুষ্টমি করে পেটটাকে ভেতরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি, এটা করতে হবে। মলদ্বারটাকে সংকুচন করছেন, সেই সঙ্গে পেটটাকে ভেতরের দিকে নিয়ে যাচ্ছেন। এই জিনিসটা আমাদেরকে করতে হবে কখন, যখন আমরা বলবো এই প্রক্রিয়ায়। চলুন তাহলে শুরু করা যাক মহামুদ্রা। আমরা এবার 2 হাত দিয়ে পায়ের বুড়ো আঙ্গুল ধরি। হ্যাঁ, তো এই মহামুদ্রাটা আমরা 1 পা করে করব, 2 পা করে না করে 1 পা করি। 2 পা করে অনেকের জন্য কষ্ট হয়ে যাবে। আমরা প্রথমে ডান পাটাকে ভাঁজ করে নেই। হ্যাঁ, ডান পাটাকে ভাঁজ করি। হ্যাঁ, ডান পা ভাঁজ করে। গুড। এবার আপনার পায়ের আঙ্গুলটা আমরা ধরবো। হ্যাঁ, এবার ধরেন। প্রিয় দর্শক, আমরা একটা পা ভাঁজ করে নিলাম। প্রথমে ডান পা হতে পারে, বাম পা হতে পারে। আমরা ডান পা দিয়ে শুরু করলাম, হাত দিয়ে আমরা বুড়ো আঙ্গুল ধরলাম। এবার এই চিবুকটাকে আমরা কণ্ঠকূপে নিবদ্ধ করব। হ্যাঁ, গলার এই জায়গায় যেখানে একটা গর্ত আছে, সেই গর্তের জায়গায় আমরা নিয়ে যাব। এবার দম নিতে নিতে আমাদের মলদ্বারটাকে আমরা সংকুচিত করব, সেই সঙ্গে পেটটাকে ভেতরের দিকে নিয়ে যাব। দম নেওয়া শেষ হয়ে গেল। এবার আপনি এই যে মলদ্বারটাকে টাইট করে রেখেছেন, এটাকে ছেড়ে দেন, পেটটাকেও স্বাভাবিক অবস্থায় নিয়ে আসেন এবং আস্তে আস্তে মাথাটাকে তুলে ফেলেন। হ্যাঁ, তুলে ফেলেন। এই হচ্ছে 1 রাউন্ড। কি করলাম, মলদ্বারটাকে সংকুচিত করলাম,
হ্যাঁ, পেটটাকে ভেতরের দিকে নিয়ে গেলাম, হ্যাঁ, তারপর আস্তে আস্তে রিল্যাক্স করে দিলাম। চিবুক কণ্ঠকূপে গেল, মলদ্বার সংকুচিত হলো, পেটটা ভেতরের দিকে গেল, এক রাউন্ড হয়ে তারপর আবার স্বাভাবিক অবস্থায় চলে আসলাম, এক রাউন্ড হয়ে গেল। এইভাবে আপনাকে ডান দিকে কমপক্ষে 5 থেকে 10 বার করবেন। এরপরে আপনি বাম দিকে করবেন, সহজ করে করবেন। প্রথমে ডান দিকে করলেন, তারপরে বাম দিকে। এবার আমরা একটু বাম দিকে দেখবো। হ্যাঁ, এবার বাম পাটাকে আমরা ভাঁজ করে নিই, বাম পাটাকে ভাঁজ করে নিই ধীরে ধীরে। হ্যাঁ, এবার হাত দিয়ে আমরা পায়ের বুড়ো আঙ্গুল ধরার চেষ্টা করি। এবার জালান্দর বন্ধ অর্থাৎ চিবুকটাকে কণ্ঠকূপে আমরা নিবদ্ধ করি। এবার আমাদের মলদ্বারটাকে সংকুচিত করি এবং সেই সঙ্গে পেটটাকে ভেতরের দিকে নিয়ে যাই দম নিতে নিতে। হ্যাঁ, করলাম। এবার আস্তে আস্তে কি করি, আমাদের মলদ্বারটাকে আমরা ছেড়ে দিই, রিল্যাক্স করে দিই, পেটটাকে স্বাভাবিক অবস্থায় রাখি, আস্তে আস্তে চিবুকটাকে কণ্ঠকূপ থেকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসি। হ্যাঁ, এবার আমরা বাম দিকে দেখলাম। এবার আস্তে আস্তে হাত ছেড়ে দিন, স্বাভাবিক অবস্থায় সামনের দিকে মুখ করে বজ্রাসনে বসুন। তাহলে প্রিয় দর্শক, আমরা ডান দিকেও দেখলাম, বাম দিকেও দেখলাম। বাম দিকেও আপনি কি করবেন, 5 থেকে 10 বার এটাকে অনুশীলন করবেন। তো প্রথমে ডান দিকে, তারপরে বাম দিকে অনুশীলন করবেন। তাহলেই আমাদের আজকের যে মহামুদ্রা, সেই মহামুদ্রাটা অনুশীলন হয়ে যাবে। কি উপকার হবে এই মুদ্রা করা অবস্থায়? প্রিয় দর্শক, আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে, মনোছবি দেখতে হবে, মনের চোখে দেখতে হবে যে আমার এই উপকার হচ্ছে। কি উপকার হয়? নারী পুরুষ নির্বিশেষে উভয়ের যে প্রজনন তন্ত্র আছে সেটার উপকার হয়। প্রজনন তন্ত্র রিলেটেড যে সমস্যা আছে সেটা দূর হবে। দাম্পত্য জীবনের অনেক সমস্যা আপনার অনেক সমস্যা দূর হয়ে যাবে। প্রজননতন্ত্রের অনেক সমস্যা আপনার দূর হয়ে যাবে। যারা মনে করেন যে না, আপনার এই যে লাইফটাকে এনজয় করতে চান, তাদের জন্য উপকারী। কারণ প্রজননতন্ত্রের দুর্বলতার কারণেই কিন্তু আপনার দাম্পত্য জীবনটা সুখের হয় না, সুন্দর হয় না। তো এই পাওয়ারটাকে বাড়িয়ে নেওয়ার জন্য, সেটাকে শক্তিশালী করার জন্য নারী পুরুষ সবার জন্যই এই মুদ্রাটা দরকার। সুপ্তিস্খলন হ্রাস করে যাদের নাইট ডিসচার্জ হয়, বিশেষ করে ছেলেদের যাদের এই প্রবলেমটা হয়, তারা এটাকে অনুশীলনে রাখতে পারেন। অর্থাৎ জৈবিক বিষয়টাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। অহেতুক উত্তেজনা, অহেতুক জৈবিক চাহিদা, এই ধরনের বিষয়গুলো থেকে আপনি দূরে থাকতে পারবেন। জৈবিক প্রয়োজনে আপনি যখন প্রয়োজন ফিল করবেন, বৈধভাবে সেটাকে আপনি পূরণ করতে পারবেন। অর্থাৎ কন্ট্রোলিং পাওয়ারটা আপনার কাছে থাকবে। এই জন্য এই মুদ্রাটাকে আমরা অনুশীলন করতে পারি। আর এই মুদ্রা অনুশীলন করার সময় আপনি দেখেছেন যে এটা শুধুমাত্র আমাদের যে অশ্বিনী মুদ্রা অর্থাৎ পেরিনিয়াম রিলেটেড অথবা গোনাড রিলেটেড অঙ্গের যে উপকার হচ্ছে তা না, অন্যান্য অঙ্গেরও কিন্তু ব্যায়াম হচ্ছে। পায়ের এক্সারসাইজ হচ্ছে, হাঁটুর এক্সারসাইজ হচ্ছে, তারপরে হাত সামনের দিকে যাচ্ছে, হাতের এক্সারসাইজ হচ্ছে। শরীরের অন্যান্য যে অঙ্গ আছে সেই অঙ্গগুলোরও কিন্তু উপকার হয়। তো সুতরাং আমরা এটাকে, এই মুদ্রাটাকে অনুশীলনে রাখতে পারি যাতে অন্যান্য অঙ্গগুলোরও, বিশেষ করে পায়ের হাতের শক্তি বৃদ্ধি পায়, সেটার ক্ষেত্রেও আমরা এটাকে অনুশীলনে রাখতে পারি। এবং এই মুদ্রাটা আপনি যখন করছেন, তখন মুদ্রা মানেই হচ্ছে আনন্দ ছাপ। যা করলে দেহ মনে অসীম আনন্দ বর্ধিত হয়, সেটাই হচ্ছে মুদ্রা। মেয়েদের জন্য খুবই উপকারী একটা মুদ্রা হচ্ছে এই মহামুদ্রা। মেয়েদের ওভারি সুস্থ থাকে, এবং আমরা জানি যে ওভারি সুস্থ থাকাই মানেই হচ্ছে যে আপনি সুস্থ এবং সুস্থ সন্তানের জন্ম দিতে পারবেন। মেয়েদের অনেক সময় পিরিয়ডকালীন নানান জটিলতা সৃষ্টি হয়, তাদের জন্য কিন্তু উপকারী। অর্থাৎ ঋতুস্রাবজনিত সমস্যা থেকে এই মহামুদ্রা আমাদেরকে মুক্তি দেয়। তারপরে থাইরয়েড গ্ল্যান্ডের যাদের সমস্যা আছে, আপনি যখনই এই জালান্দার বন্ধ করছেন তখন কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডের উপকার হচ্ছে। তো থাইরয়েড গ্ল্যান্ডের উপকারের জন্য আমরা এই মুদ্রাটাকে অনুশীলনে রাখতে পারি। সেই সঙ্গে কনস্টিপেশন, কুষ্ঠবদ্ধতা যাদের আছে, লিভারের সমস্যা যাদের আছে, পাইলসের সমস্যা যাদের আছে, তারাও এটাকে অনুশীলনে রাখতে পারেন। পাইলস কিন্তু একটা কষ্টকর বিষয়, যাদের হয় তারা এর যন্ত্রণাটা বুঝতে পারেন। তো পাইলসের সমস্যার ক্ষেত্রেও আমরা এই মহামুদ্রাটাকে আমরা অনুশীলনে রাখতে পারি। তাহলে আমাদের একটা আসন গেল, একটা মুদ্রা গেল। এবার আমরা ন্যাচারোপ্যাথিতে চলে আসি, প্রাকৃতিকভাবে ভালো থাকার উপায় নিয়ে। প্রিয় দর্শক, আমরা বাসে যাতায়াত করি, গাড়িতে চড়ি, কিন্তু অনেকের ক্ষেত্রে একটু সমস্যা হয়ে যায় যে বাসে গেলে বমি হয়ে যায়। তো এক্ষেত্রে প্রাকৃতিকভাবে কিভাবে আপনি ভালো থাকতে পারেন, বমি না করে থাকতে পারেন, সেটার জন্য একটা ব্যবস্থা আছে, আপনি প্রয়োগ করে দেখতে পারেন। সবার ক্ষেত্রে সব প্রাকৃতিক টিপস যে একইভাবে কাজ করবে তা না, কারণ এক এক বডি স্ট্রাকচার এক এক ধরনের, এক একজনের।
সেই সঙ্গে কেউ একটা জিনিস খেয়ে হজম করতে পারেন, আরেকজন সেটা পারেন না। তো যে টিপস আপনার জন্য প্রযোজ্য সেটাকে করবেন, দেখবেন যে আপনি উপকার পাবেন। তার মধ্যে একটা হচ্ছে যে বাসে চড়ার আগে আমরা অনেকেই কিন্তু নানান ধরনের ওষুধ খাই। ওষুধ খাবেন ভালো কথা, কিন্তু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াও কিন্তু আছে। খেলেন একটার জন্য উপকার হলো, ঠিক আছে, কিন্তু আরো অন্যান্য অঙ্গের অসুবিধা করে বসলো। তো এই জন্য ওষুধ সবসময় ডাক্তারের পরামর্শক্রমে খাবেন, এবং যত কম খাওয়া যায় তত ভালো। কি করেন, আপনি তো চাই খান, আমরা সবাই বাংলাদেশের মানুষ যারা আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা চা খাই। চায়ের সঙ্গে একটা উপাদান দিয়ে দেন। আপনি যখন ভ্রমণ করবেন, বাসে চড়বেন, বাসে চড়ার আগে এক কাপ চা খেয়ে নেন। লিকার চা, দুধ চাও না, আবার চিনি দিয়ে চাও না, লিকার চা। এটার মধ্যে সেটা গ্রিন টি হতে পারে। তো গ্রিন টির মধ্যে আপনি কি করেন, আর যদি গ্রিন টি আপনার কাছে না থাকে, গ্রিন টি কিন্তু সবচেয়ে ভালো টি, চায়ের রাজা হচ্ছে এই সবুজ চা, এটা 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 খাবেন। যদি এটা কোনো কারণে না পাওয়া যায়, আপনি ব্ল্যাক টি যদি খান, ব্ল্যাক টির মধ্যে কি করেন, আদা কুচি কুচি করে 1 চামচ দিয়ে দেন। এই আদা চা খেয়ে যদি আপনি বাসে ওঠেন, আশা করা যায় যে আপনার এই বমির যে সমস্যা আছে, এটা থেকে ধীরে ধীরে আপনি উদ্ধার পাবেন। এটাকে অনুশীলন রাখতে পারেন, অনুসরণ করে দেখতে পারেন যাদের সমস্যা হয়। তো প্রিয় দর্শক, আজকের আসন প্রাণায়াম এটা আমরা অনুশীলন অব্যাহত রাখবো। সেই সঙ্গে যদি আপনার বমির সমস্যা থাকে, এটাকে অ্যাপ্লাই করে দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত আপনারা সুস্থ দেহের অধিকারী হন, প্রশান্ত মনের অধিকারী হন, এবং সুখী একটা জীবন উপভোগ করেন। আল্লাহ হাফেজ। যোগা অনুশীলন তো হলোই, এবার একটা বিরতির পালা। ফিরছি একটু পর, সঙ্গে থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত। দেখছেন আজ সকালের বাংলাদেশ। সুপ্রিয় দর্শক, এবার আমরা সংবাদপত্র পর্যালোচনায় যেতে চাই। দেখে আসতে চাই আজকের পত্রিকায় কোন সংবাদগুলো হয়েছে শিরোনাম, কোন বিষয়গুলো পেয়েছে গুরুত্ব। আজকের দিনে প্রকাশিত দৈনিকগুলোর মধ্যে শুরুতে আমার হাতে আছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিনের দিকে তাকিয়ে আমরা দেখতে পাচ্ছি তাদের প্রধান শিরোনাম উৎকণ্ঠা বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে। পাশাপাশি ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড, আইন সংশোধনের প্রস্তাব আসছে মন্ত্রিপরিষদের আগামী বৈঠকে। উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলছে সরকার, জানিয়েছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ প্রতিদিন থেকে এবার আমরা যেতে চাই দৈনিক কালের কণ্ঠে। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম আমরা দেখতে পাচ্ছি ধর্ষণ প্রসঙ্গটি গুরুত্ব পেয়েছে, যেখানে বলা হচ্ছে লোমহর্ষক নিপীড়নেও চুপ প্রতিরোধ কমিটি। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সক্রিয় হতে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশ। অপরাধের সংখ্যা বাড়ায় চিন্তিত সরকার। পাশাপাশি এয়ারটেলের তরঙ্গ ও নম্বর নিয়ে জটিলতায় রবি। বিশ্ববিদ্যালয়ে ভর্তি জটিলতা বাড়বে। এ ছিল কালের কণ্ঠের প্রধান শিরোনাম। এবার আমরা যেতে চাই দৈনিক প্রথম আলোতে। প্রথম আলোর যে অনলাইন সংস্করণ সেটি আমার হাতে আছে। আমরা দেখতে পাচ্ছি স্কুল কলেজে ছুটি 2 দিন করা নিয়ে আলোচনা। টিভিতে সংবাদ দেখে 4 শিশুর জামিন বিষয়ে হাইকোর্টের আদেশ। প্রথম আলোর পর এবার আমরা দৃষ্টি রাখতে চাই দৈনিক সমকালে। দৈনিক সমকালের প্রধান শিরোনাম আমরা দেখতে পাচ্ছি সেই ধর্ষণ প্রসঙ্গটি ঘুরে ফিরে এসেছে, যেখানে বলা হচ্ছে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হচ্ছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়েও সংশয়, দুশ্চিন্তা। এই সংবাদগুলোর পাশাপাশি তারা আরও যে গুরুত্বপূর্ণ সংবাদ হিসেবে তুলে ধরেছে, সেখানে বলা হচ্ছে ধর্ষণ নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ, শাহবাগে আজ মহাসমাবেশের ডাক। সমকালের পর আমরা এবার দৃষ্টি রাখতে চাই দৈনিক ইত্তেফাকেও আমরা আসলে সেই মৃত্যুদণ্ডের খবরটিকেই প্রধান শিরোনাম হিসেবে দেখতে পাচ্ছি। তবে আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদকে তারা বেশ গুরুত্ব সহকারে তুলে ধরেছে, যেখানে বলা হচ্ছে করোনায় বাংলাদেশের প্রবৃদ্ধি নেমে আসবে 1.6%। আশঙ্কা বিশ্বব্যাংকের, সরকারের লক্ষ্য 8%-এর বেশি। করোনার দ্বিতীয় ধাক্কা মোকাবিলা, জেলা পর্যায়ে আইসিইউ অক্সিজেন ব্যবস্থা করা হচ্ছে, জানিয়েছেন প্রধানমন্ত্রী। ইত্তেফাকের পর এবার আমরা একটু দেশের ইংরেজি দৈনিকগুলোতে দৃষ্টি রাখতে চাই। শুরুতেই আমার হাতে আছে ডেইলি সান। ডেইলি সানের প্রধান শিরোনাম আমরা দেখতে পাচ্ছি গভর্নমেন্ট টু মেক রেপ পানিশেবল বাই ডেথ। এছাড়াও ট্যাকলিং ক্লাইমেট চেঞ্জ,
ইউকে লর্ডস হাসিনাস লিডারশিপ। আর ডেইলি সানের পর এবার আমরা দৃষ্টি রাখতে চাই দ্য ডেইলি স্টারে। ডেইলি স্টারের প্রধান শিরোনাম আসলে ধর্ষণের যে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হচ্ছে সে সংবাদটি আছে, পাশাপাশি করোনা আর যে দ্বিতীয় ধাক্কা কিংবা করোনার যে প্রাদুর্ভাব সেটি নিয়েও তার একটি গুরুত্বপূর্ণ সংবাদ ছেপেছে, যেখানে বলা হচ্ছে 1 in 10 ইন ঢাকা মে হ্যাভ বিন ইনফেক্টেড, সেজ ওয়ার্ল্ড ব্যাংক রিপোর্ট ওয়ার্নস কোভিড প্যান্ডেমিক আনলাইকলি টু পাস এনি টাইম সুন। ডেইলি স্টারের পর এবার আমরা দেশের অনলাইন পত্রিকাগুলোতে একটু দৃষ্টি রাখতে চাই। শুরুতে আমার হাতে আছে বাংলা নিউজ 24। বাংলা নিউজের প্রধান শিরোনাম আমরা দেখতে পাচ্ছি ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড হচ্ছে, বরিশালের সেই 4 শিশুকে রাতের মধ্যেই পরিবারের কাছে দিতে হবে জানিয়েছে হাইকোর্ট, সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ। বাংলা নিউজের পর এবার আমরা দেখতে চাই bdnews24.com। বিডি নিউজের প্রধান শিরোনাম আমরা দেখতে পাচ্ছি রোহিঙ্গাদের এখনকার হিসাবটি সঠিক, পাশাপাশি সৌদিতে 1/3 ফেরত যাওয়া হবে না জানিয়েছে বাইরা, বিবস্ত্র করে নির্যাতন তদন্ত দায়িত্ব পাচ্ছে পিবিআই। বিডি নিউজের পর এবার আমরা একটু দেশের বাইরের কয়েকটি দৈনিকে দৃষ্টি রাখতে চাই। শুরুতেই আমার হাতে আছে ভারতের পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজার পত্রিকা। আনন্দবাজার পত্রিকার প্রধান শিরোনাম আমরা দেখতে পাচ্ছি লাঠি বোমা গ্যাস উদ্ধার পিস্তল, শূন্য নবান্ন থেকে দূরে থামল বিজেপি। জলকামান ছুঁতে পারল না দিলীপকে, 1 ঘন্টার কর্মসূচি হলো রীতি মেনেই। আনন্দবাজারের পর ভারতের আরেকটি জাতীয় দৈনিক দ্য টাইমস অফ ইন্ডিয়াতে আমরা একটু দৃষ্টি রাখতে চাই, যেখানে প্রধান শিরোনাম আমরা দেখতে পাচ্ছি রামবিলাস পাসওয়ান দলিত ফেস অ্যাট দ্য সেন্টার ডাইজ আফটার লং ইনিংস। টাইমস অফ ইন্ডিয়ার পর আমরা মধ্যপ্রাচ্যের দৈনিক খালিজ টাইমসে একটু দৃষ্টি রাখতে চাই, যেখানে প্রধান শিরোনাম হিসেবে তুলে ধরা হয়েছে UAE বেসড কমিউনিটি হেল্পস অ্যাবান্ডন্ড ওয়ার্কার্স ফ্লাই হোম। এই ছিল খালিজ টাইমসের প্রধান শিরোনাম। এরপর আমরা যুক্তরাষ্ট্রের দৈনিক দ্য নিউ ইয়র্ক টাইমসে একটু দৃষ্টি রাখতে চাই, যেখানে আসলে যুক্তরাষ্ট্রের যে নির্বাচন সেটি বেশ গুরুত্ব সহকারে উঠে এসেছে, যেখানে প্রধান শিরোনামে বলা হচ্ছে ডাউন ইন পোলস ট্রাম্পস কল ফর প্রসিকিউটিং পলিটিক্যাল এনিমিজ ইন ইন্টারভিউ। তো এই ছিল দেশ এবং দেশের বাইরে থেকে আমার হাতে থাকা আজকের দিনের সংবাদপত্রগুলোর প্রধান শিরোনাম। এই শিরোনামগুলোর আলোকে এবারে আমরা একটু আলোচনায় যেতে চাই। আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক নুরুল কবির। জনাব নুরুল কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই আজকে কিন্তু বিশ্ব ডাক দিবস এবং বাংলাদেশেও কিন্তু দিবসটি বেশ গুরুত্বের সঙ্গেই পালিত হয়ে আসছে এবং আজকেও সেটা উদযাপন করা হচ্ছে। তো আসলে আমরা যেটি দেখছি সময়ের কালে আসলে প্রযুক্তি এতটাই আমাদের জীবনকে দখল করে নিয়েছে, অনেক সময় আসলে আমরা দেখতে পাচ্ছি চিঠি লেখালেখি একেবারেই কমে গেছে। এই বিষয়টি নিয়ে আপনার মূল্যায়নটা একটু শুনতে চাই। আসলে চিঠি তো একটি ভাব আবেগের আদান প্রদানের বিষয় ছিল, শুধুমাত্র তথ্য আদান প্রদানের না। আমরা ছোটবেলা থেকেই চিঠির বিষয় শুনেছি, চিঠি নিয়ে কবিতা গল্প, চিঠি আমাদের সামাজিক জীবনের অনুষঙ্গ হয়ে আমাদের সকল অংশে একটি গুরুত্বপূর্ণ রেখেছে। আমরা ছোটবেলা থেকে চিঠির বিলুপ্তি দেখে বড় হয়েছি, এখন আমরা চিঠি খুঁজি হলো ঐতিহাসিক দলিল হিসেবে। কিন্তু এখন আমরা বুঝি যে ওই চিঠিগুলো কত গুরুত্বপূর্ণ ছিল। আমি ব্যক্তিগতভাবে একটি চিঠি পড়তেছি যে যশোর ও খুলনার বেশ কিছু স্থাপত্য সেই চিঠিতে আশ্রয় পেয়েছে। চিঠিটি লেখা একজন মা তার ছেলেকে লিখছে, অথবা ছেলে উত্তর দিচ্ছে মাকে। এই চিঠি 4টা চিঠি জোগাড় করে আমরা দেখছি, এই চিঠির মধ্যে দিয়ে আমরা জানতে পারছি যশোরের নগরায়নের প্রকৃতি কেমন ছিল এবং নগরায়নের ধারাটি কিভাবে বিবর্তিত হয়েছে। কিন্তু এই চিঠির উদ্দেশ্য কিন্তু নগরায়নকে লেখা না, মা ছেলের যোগাযোগ। কিন্তু এই চিঠিগুলো কত বেশি শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করেছে তা আজকে আমাদের হাতে এসে পৌঁছেছে, তাই না? তো চিঠি তো শুধুমাত্র আবেগের বা আদান প্রদান, তথ্যের আদান প্রদান না, অনেক অনেক অর্থেই খুবই গুরুত্বপূর্ণ ছিল। অনেকদিন পর পর একটি চিঠি আসবে, চিঠির জন্য অপেক্ষা, এবং চিঠি নিয়ে অপেক্ষার কারণে মা ছেলে বা পিতা পুত্রের চিঠি খুবই সহজ এবং সাধারণ বিষয় ছিল। এই চিঠিগুলো হারিয়ে যাওয়ার কারণে আমাদের সামাজিক সম্পর্কে কিন্তু বিরূপ প্রভাব পড়েছে। এখন দেখা যাচ্ছে যে এক পিতা এবং শিশুর সন্তানের মধ্যে যোগাযোগের আসলে কোনো মাধ্যম নেই। একই ধরেন যে থাকে শহরে ছেলে পড়তে এসছে, গ্রামে বাবা থাকে, সে হয়তো ফোনে 1 মিনিট বা 2 মিনিট কথা বলে, এবং সেটি কথা আর লেখার অভিব্যক্তি সম্পূর্ণ আলাদা, এবং সেটি যোগাযোগের মাধ্যমকে শক্তিশালী করে, যোগাযোগকে এক ধরনের আমি বলবো পুষ্টি
সরবরাহ করে, তাই না? যোগাযোগের একটা মাত্রা তৈরি করে, সেই মাত্রাটি চিঠির মধ্য দিয়ে ছিল। চিঠি লিখতে বসে মানুষ তার ভেতরের কথাকে অন্যভাবে প্রকাশ করে, যেটা কোথায় হয়তো সম্ভব না। চিঠি হারিয়ে যাওয়াটা নিশ্চিতভাবেই এখন আমাদের সামাজিক একটি একটি আমি বলবো যে একটি অবনমন। হ্যাঁ, আমরা লেখার মাধ্যম হারিয়ে ফেলছি, লেখালেখি হারিয়ে ফেলছি, মননশীলতা হারিয়ে ফেলছি। মননশীলতা হারিয়ে ফেলার কারণে সামাজিক অন্যান্য জায়গায় এটার প্রভাব পড়ছে। আমাদের আসলে এটি নিয়ে একটু চিন্তা করা দরকার। বিশ্বের অন্যান্য দেশে আমরা সেই চিন্তার বিষয়টা একটু জানার আগে আমরা একটি প্রতিবেদন দেখে আসতে চাই। আজকে ডাক দিবস উপলক্ষে আমাদের সহকর্মী অন্তর্বিশেষ একটি প্রতিবেদন তৈরি করেছেন, সেই প্রতিবেদনটি আমরা দেখে নিতে চাই। একসময় আবেগ অনুভূতির প্রকাশ হতো চিঠিতে, কালের আবর্তে চিঠির আবেদন কমেছে, জায়গা করে নিয়েছে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমেল। তবে চিঠির দিনগুলোর কথা মনে করে অনেকেই ভোগেন নস্টালজিয়ায়। চিঠি লেখার অনভ্যাস এই প্রজন্মের সাহিত্য চর্চায়ও প্রভাব ফেলেছে বলে মত কথা সাহিত্যিকদের। সজীব রহমানের ছবিতে বিশ্ব ডাক দিবসকে ঘিরে অন্তরা বিশ্বাসের একটি প্রতিবেদন। সাতরঙা 7টি চিঠি দিয়ে সতী আরেংকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন বিলাস ঠাকুর। রংধনু রঙে ছিল আরও একটি চিঠি। চিঠি দেয়া নেয়ার শুরুটা বছর 20 আগে। দেখা হলেও চিঠি ছাড়া মন ভরত না দুজনের। সম্পর্কটা তাদের মজবুত হয় চিঠিতেই। তবে 15 বছরের সংসারে এখন আর আগের মতো চিঠি লেনদেন হয় না। চিঠির পাহাড়ে চড়ে তাই স্মৃতির রোমন্থন। কোনো সমস্যা হলে আমাকে বলো, আর কিছু করতে পারি আর না পারি শুনতে তো পারবো। মনোরম বিকেলে সেখানে যদি তোমার সাথে বসে থাকা যেত, কিন্তু আফসোসের কথা হচ্ছে এখানে তোমাকে নিয়ে কখনো আসা যাবে না। দুই ধর্মের দুজন। হবু শ্বশুরকে বিয়েতে রাজি করাতেও ঠাকুরবিলাস দিয়েছিলেন চিঠি। চিঠির ভাষাকে আরো মধুর করতে দুজন তখন উল্টাতেন সাহিত্যের পাতাও। সারাদিন অপেক্ষায় ছিল যে ও কি করছে, ও কি করবে। তখন মনে হচ্ছে আচ্ছা ওকে লিখি, বা আমার এত অভিমান বা আমার এত ভালোবাসা আমি লিখি। আর এখন হচ্ছে ভালোবাসা, বাবু আই লাভ ইউ। একটা চিঠি যখন লিখবো একটু ভালো মতো লিখবো, আচ্ছা ঠিক আছে ওইটার মধ্যে কিছু কবিতার লাইন থাকবে, আর ওইটার মধ্যে কোনো থাকবে, কোটেশন থাকবে। এটার জন্য দেখা যাচ্ছে প্রচুর বই পড়া হচ্ছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশের ব্যক্তিগত চিঠিগুলোও সাহিত্য চর্চায় স্থান পায়। মুক্তিযুদ্ধের সময় রণাঙ্গন থেকে স্বজনদের কাছে লেখা চিঠি এখন ইতিহাসের অংশ। আমরা সাহিত্যের জায়গা থেকেও চিঠিপত্রকে একটি বড় আসনে রাখি। যদি আবার আমরা চিঠির সূচনা করি, তবে আমরা মনে করব আমাদের প্রজন্মের সামনে আরেকটি দিক উন্মোচিত হবে। আমার নিজের কাছে সত্যজিৎ রায়ের 3টা চিঠি আছে। ভিতরের তাগিদ থেকে যদি চিঠি লেখার শিল্পটা আবার ফিরে আসে তাহলে আমি খুব খুশি হব, কারণ চিঠি লেখার ভিতর দিয়ে একটা সম্পূর্ণতা প্রকাশ পায় মানুষ। কয়েক দশক আগের পত্রমিতালি কিংবা পেন ফ্রেন্ডের জায়গা এখন দখল করে নিয়েছে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার, ইমেইল, যা আনন্দ, ভালোবাসা, রাগ, প্রেম, দুঃখ, শোকের প্রকাশকে ফিকে করেছে বলে মত কথা সাহিত্যিকদের। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। জনাব নুরুল কবির, আপনিও নিশ্চয়ই শুনছিলেন, আপনি বলছিলেন আসলে এই চিঠি লেখার অভ্যাসটি আমাদের থেকে হারিয়ে যাওয়ার কারণে আসলে এটির একটি সামাজিক বিরূপ প্রভাব পড়ছে। সেই বিষয়টি নিয়ে আপনি বলছিলেন, যদি একটু জানাতেন বিস্তারিত। এখন এখানে প্রতিবেদনে আপনারা কিন্তু লক্ষ্য করলেন যে চিঠি এখন যারা একসময় লিখতেন তারা এখন লিখছেন না, এবং তারা চিঠির সময়টাকে নানাভাবে গ্লোরিফাই করছেন না। কারণ হলো চিঠিতে মানুষ নিজেকে অন্যভাবে প্রকাশ করার সুযোগ পায়। আপনি হোয়াটসঅ্যাপ আর ফেসবুকে কিন্তু এটা একটা কথোপকথন, একটি কথা বলছেন, কথার উত্তরের কারণে পরবর্তী কথাটা কিন্তু আপনার হাতে আর নেই, আপনি একটা উত্তর দিচ্ছেন। কিন্তু চিঠি একটি একপাক্ষিক কথা, একবারে বলে যাওয়া কথা, যে কথাগুলো অতীতের কোনো কথোপকথনকে বা অতীতের সম্পর্কগুলোকে পুনরুজ্জীবিত করে একটি যোগাযোগকে তৈরি করে। এই যোগাযোগের মাত্রাগুলো নিয়ে কিন্তু আমরা এই যোগাযোগগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ এগুলো সামাজিক বন্ধনগুলোকে নিশ্চিত করত। চিঠির জন্য বাবা অপেক্ষা করছে, ছেলে অপেক্ষা করছে, প্রেমিকা অপেক্ষা করছে, প্রেমিক অপেক্ষা করছে। এই প্রত্যেকটি এই চিঠি, এই যোগাযোগের একপাক্ষিক যোগাযোগের মাধ্যমগুলো, মানে একপাক্ষিক তো অবশ্যই না, যদিও এটা কালিক অর্থে একপাক্ষিক, সেই মাধ্যমগুলো কিন্তু সম্পর্ককে নানাভাবে নানা জায়গায়
মানে একটি বিশেষ মাত্রা দেয়, যেটি সামাজিক উন্নয়ন বা সামাজিক সম্পর্কে একটি বিশেষ গুণকে তুলে ধরতো আমাদের। যে চিঠি লিখছে সে হয়তো বইও পড়ছে, যে চিঠি লিখছে সে তার শব্দ চয়নে সতর্ক থাকছে, যে চিঠি লিখছে তার কথাও কিন্তু অন্যরকম, সে কথাও বলে অন্যরকম। এখন আমরা এই যে ফেসবুক বুকের যুগে এসে আমরা ফর বানান F1 লিখে আমরা দেখি অনেকে লেখে অ্যালফাবেটিক, মানে যে নাম্বারিক 4। তাহলে এই যে বিষয়টির এক ধরনের অবনমন, সেটি কিন্তু ঘটেছে চিঠি না থাকার কারণে। চিঠি না থাকার কারণে আমাদের কথা, আমাদের সাহিত্যের অনেক বড় বড় লেখক, তাদের চিঠিগুলো হয়তো তাদের জীবনে সাহিত্য লেখার খোরাক হয়েছে। চিঠি লেখা তাদের সাহিত্য লেখার সাহস জুগিয়েছে, তাদেরকে সাহসী করেছে যে চিঠি লিখতে পারবে সে বইও লিখতে পারবে, সে উপন্যাস লিখতে পারবে, সে কবিতা লিখতে পারবে। চিঠির মধ্যে কেউ নিজের স্বরচিত কবিতা লিখেছে। চিঠি দেখেন, একটু আগে শুনলাম, এটা আমারও জানা ছিল, চিঠির রং নীল রঙের, নীল খামের চিঠি। হ্যাঁ, চিঠির বিভিন্ন রং, পাতার রং, সেই রং নির্ধারণ করা, এটি নিয়ে চিন্তা করা, অর্থাৎ এটি চিঠি শুধু লেখার একটি বিষয় না, এটি নিয়ে একটি বিশেষ চিন্তার সময় দিতে হয়েছে। অনেক ধন্যবাদ জনাব নুরুল কবির, অনেক ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হয়েছেন এবং জানাচ্ছিলেন চিঠি হারিয়ে যাওয়ার কারণে আসলে আমাদের সমাজে কী ধরনের প্রভাব পড়তে পারে সেই প্রসঙ্গটি আপনি জানাচ্ছিলেন। এবার আমরা একটু রাশিফলে যেতে চাই। কেমন কাটতে পারে ছুটির দিনটি তা জেনে আসবো জ্যোতিষী ডক্টর কেসি পলের কাছে। সর্বপ্রথম মেষ রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে কর্মের সুনাম যশ কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করবে, সেই সঙ্গে ভাই বোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা লালিত স্বপ্ন পূরণ করবে। এবার বৃষ রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে, সেই সঙ্গে বাণিজ্যিক সফর লাভদায়ক, এমনকি ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয়ের রূপ নিতে পারে। এবার মিথুন রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে মনোবল, জনবল, অর্থবলের গ্রাফ চাঙ্গা হয়ে উঠবে, এমনকি নতুন গৃহবাড়ি, ভূমি সম্পত্তি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন অচিরেই পূরণের দিকে ধাবিত হবে। এবার কর্কট রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়তে পারে, এমনকি টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাওয়ায় দিনের শেষে তারল্য সংকটে পড়তে হবে। এবার সিংহ রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ, এমনকি নগদ অর্থ হাতে আসতে পারে। তাছাড়া দূর থেকে আসা কোনো সংবাদ বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফোটাতে পারে। এবার কন্যা রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে কর্ম, অর্থ, সুনাম, যশ, প্রতিষ্ঠার পথ সুগম হবে, সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত হবে। অবশ্য শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব, প্রেম প্রসঙ্গ ও অনুচিত কাজবাজের প্রতি আকৃষ্ট থাকতে পারে। এবার তুলা রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে, যার ফলে নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে। অবশ্য লৌকিকতায় ব্যয়ের মাত্রা সীমা ছাড়িয়ে যাবে। এবার বৃশ্চিক রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেকে গুটিয়ে রাখতে হবে। মনে রাখবেন, আপনার নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব লোকে মানতে চাইবে না। এবার ধনু রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে জীবন সাথী বা জীবন সঙ্গীর বেকারত্বের অবসান করতে পারে, গুটিয়ে রাখা সমীচীন হবে। অবশ্য বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনেরা সাহায্যের হাত বাড়িয়ে ধরবে। রাশিফল সংক্রান্ত তথ্য এ পর্যন্তই। প্রিয় দর্শক, এই ছিল আজ সকালের বাংলাদেশ। কাল আবারও দেখা হবে, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।